তো বন্ধুরা, ইংলিশ গ্রামারের ফুল কোর্স নিয়ে আমি একটি বিশেষ 1 মাসের ক্লাস করাবো। আমি অনিন্দ তোমাদের সঙ্গে আছি। তো এই 1 মাসের মধ্যে ইংলিশের যত গ্রামারের যা যা পার্ট পরীক্ষাতে আসার মতো সবগুলোই আমি তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। জন্য এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে এবং এর সাথে সাথে বিভিন্ন যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলোও তোমাদেরকে ফলো করতে হবে, এবং যে যে রুলগুলো আছে সেই রুলগুলো আমি বলে দেবো, এবং সেই রুলগুলো অনুসারে পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করব যতটা সম্ভব। আর এখন থেকে যেভাবে ক্লাস হবে আজ থেকে, সেটা হলো আজকে ফার্স্ট ডে এবং প্রথম দিন থেকেই চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। তো আজকে প্রথম দিনের যে ক্লাসের বিষয় আছে সেটা হচ্ছে ভার্বের পার্ট থেকে শুরু করছি। তোমরা জানো ভার্বের পার্টগুলো তো অনেকগুলোই আছে। তো ভার্বের পার্টগুলোর মধ্যে প্রথম যেটা আলোচনার বিষয় সেটা হলো ভার্বের ইনফিনিটিভ। ঠিক আছে, যেটা ইনফিনিটিভ নিয়ে আলোচনা। তো ইনফিনিটিভটা যে আলোচনা করব তার আগে আমি ভার্বের শুরুটা একটুখানি ইন্ট্রোডাকশান তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, তো ক্লাসের আজকের বিষয় হচ্ছে ভার্ব। আজকে প্রথম দিন। নোট ডাউন করার চেষ্টা করবে যদি মনে হয় নতুন কিছু আছে, আর যদি দেখো যে জানা আছে তো অবশ্যই এটা রিভিশনের কাজে লাগবে তোমাদের। তো চলো ক্লাসটা শুরু করে দিচ্ছি। কাজ করা বোঝায়, ঠিক আছে, যে ওয়ার্ডগুলো বাক্যে কাজ করা বোঝায়। তো এরকম কাজ করা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো যে যাওয়া, খাওয়া, আসা, বসা, লেখা, পড়া, যাই হোক সমস্ত কিছুই কাজ করা ওয়ার্ড বোঝায়। কিন্তু একটা জিনিস হয়তো খেয়াল করেছো যে ওয়ার্ডগুলো কাজ করা বোঝায় তার মধ্যে কিছু থাকে যেগুলো বাক্যকে সরাসরি সম্পূর্ণ করতে সাহায্য করে, আর কিছু থাকে বাক্যকে সম্পূর্ণরূপে শেষ করে, মানে অর্থবহ কিছু পরিণত করতে পারে না। তো এইরকম পার্ট অনুযায়ী ভার্বকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। ভার্ব, ঠিক আছে। তো এই যে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্বগুলো বাক্যকে সম্পূর্ণ করে না, যে সম্পূর্ণ করার জন্য ফাইনাইট ভার্বের উপরেই বাক্যকে নির্ভর করতে হয়। নন ফাইনাইট ভার্বগুলো বাক্যকে অতিরিক্ত কোনো অর্থ প্রদান করে কিন্তু নিজে বাক্যকে সম্পূর্ণ করতে পারে না। তো এই নন ফাইনাইট ভার্বগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। তার 1 নম্বরে আছে ইনফিনিটিভস। ঠিক আছে, 1 নম্বরে আছে ইনফিনিটিভস, অর্থাৎ এখানে টু এর ব্যবহার থাকে। ইনফিনিটিভস অর্থাৎ টু এর ব্যবহার থাকে এখানে। তো কখনো টু ব্যবহার হয়, কখনো হয় না, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। এবং তারপর নন ফাইনাইট ভার্বের আরেকটা যে পার্ট আছে সেটা হচ্ছে জেরান্ডস, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করে যে পার্টগুলো আমরা নাউন রূপে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে জেরান্ড। আর 3 নম্বর পার্টে যেটা পাবো সেটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, 3 নম্বর পার্টে যেটা পাবো সেটা হলো পার্টিসিপলস। তো আমাদের আজকের বিষয় ইনফিনিটিভ। যে ইনফিনিটিভ নিয়ে আমরা আলোচনা করব এবং এখান থেকে যে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে তো সেগুলো আমরা আলোচনা করব, নিয়মগুলো আলোচনা করে নেব একই সাথে। তো তোমরা যতদূর সম্ভব নোট ডাউন করার চেষ্টা করবে যারা প্রথম শিখছো, আর যারা জানো তাদের তো রিভিশন হয়েই যাবে। তো চলো এরপর শুরু হচ্ছে ইনফিনিটিভস। তো ইনফিনিটিভ নিয়ে আমরা প্রথম যেটা সবাই জানি যে ইনফিনিটিভ অর্থাৎ টু এর ব্যবহার। ঠিক আছে, ইনফিনিটিভ অর্থাৎ টু এর ব্যবহার। ইনফিনিটিভস অর্থাৎ আমরা টু ব্যবহার করব। তো টু এর একটা নির্দিষ্ট ব্যবহার আছে, তাই না? তো নর্মালি এটা আমরা সবসময় মনে রাখি যে টু এর পরে কি বসে না, এটা মনে রাখতে হবে। টু এর পরে কি বসে এটা আমরা সবাই একটু একটু জানি, যে কি টু এর পরে আমাদের সাধারণত মেন ভার্ব ব্যবহার করতে হয়। টু এর পরে সাধারণত আমাদের V1 এটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, কিন্তু কখনো কখনো ভার্বের আইএনজিও তো বসে টু এর পরে। ঠিক আছে, তো ওই জন্য একটু আলাদাভাবে এটাকেও যদি আমরা মনে রাখি তাহলে বেশি ক্লিয়ার হবে। V2 হবে না। ঠিক আছে, এটা এইভাবে মনে রাখতে হবে, টু এর পরে V2 অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স কখনোই বসবে না। এটাকে প্রথমত মনে রেখে দিতে হবে, তাহলে টু এর পরে ভার্বের পাস্ট টেন্স বসবে না, অর্থাৎ বাকিগুলো বসতে পারে। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা দেখতে যেটা আমরা দেখতে পাই টু এর পরে V1টাই বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। নর্মাল ক্ষেত্রে এটাই আমরা বসাই। তো যখন কখন ভার্বের আইএনজি বসে
সেগুলোকে আমরা আজকের ক্লাসে পরপর আলোচনা করে নেব। তো টু এর পরে V1টাই আমরা নর্মালি বসাই। তো কখন কীরকমভাবে বসে তো আমরা ট্রান্সলেশনের মাধ্যমেও সেটা জানব। যেমন ধরো সে সে পড়তে চায় না, এই যে এটা একটা সেন্টেন্স, সে পড়তে চায় না। তাহলে সে এর ক্ষেত্রে আমরা লিখব শি অথবা হিও লিখতে পারো। চায় না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে হবে শি ডাজ নট ওয়ান্ট, সে চায় না। এইবার দেখো পড়তে, এই যে আমরা জানি যে কোনো ভার্বের সঙ্গে যদি তে থাকে তখন আমরা টু বসাই। তো শি ডাজ নট ওয়ান্ট টু, এবার পড়া ইংরাজি রিড অথবা স্টাডি কথাটা এখানে জুড়ে দিতে হবে। তো এই যে টু এর পরে আমরা V1 কথাটা লিখলাম, এই V1 কথাটা যেটা লিখলাম রিড বা স্টাডি, এটা ইনফিনিটিভের ব্যবহার হলো, অর্থাৎ এখানে পড়া কথাটা ইনফিনিটিভসে ব্যবহার করা হলো। তো এটাই হলো ইনফিনিটিভের মূল নিয়মটা। তো কখন কখন নর্মালি আমরা ইনফিনিটিভ ব্যবহার করি, কোন কোন ওয়ার্ডের পরে ইনফিনিটিভ ব্যবহার করা হয় সেই ওয়ার্ডগুলো আমি বেশ কিছু বলছি। যেমন ওয়ান্ট, যেরকম ওয়ান্টের পরে সাধারণত এরকম টু ওয়ার্ডটা আসে, অর্থাৎ ইনফিনিটিভস আসে। এরকম আরও বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে ইনফিনিটিভ ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন এগ্রি, যেমন এগ্রি, হ্যাপি, ডিজায়ার, ঠিক আছে, নিড, নিডটা আন্ডারলাইন করে রাখলাম কারণ ডুয়েল ব্যবহার আছে। ডেয়ার, এটারও অন্য ব্যবহার আছে, আন্ডারলাইন করে রাখলাম। হোপ, এক্সপেক্ট, ডিসিভড, ওয়ান্ট, উইশ, রিফিউজ, eager, fail, glad, easy। এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর পরে নর্মালি আমরা ইনফিনিটিভের ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, তো ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে। তো এইটার সাথে আর কোথায় ইনফিনিটিভসের ব্যবহার হয় সেটাও আমাদের অবশ্যই জানতে হবে। তো চলো নেক্সট আমরা দেখি, নেক্সট যে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 এর মধ্যে আমরা এরকম ধরো এইরকম একটা সেন্টেন্স, মা জানে কিভাবে রান্না করতে হয়, মা জানে কিভাবে রান্না করতে হয়, এই ধরো একটা সেন্টেন্স। তো আমরা এখানে কিভাবে করি, মা জানেন, তাহলে মাদার নোজ, এখানে কিভাবের জন্য আমাদেরকে লিখতে হয় হাউ টু, ঠিক আছে। মাদার নোজ হাউ টু, এবার রান্না করতে হয় হাউ টু কুক। তো এখানে দেখো বাংলাতে আমি ব্যবহার করেছি কিভাবে রান্না করতে হয়, এটা আমরা ব্যবহার করেছি, কিন্তু আমি যদি সেন্টেন্সটা এরকমভাবে লিখতাম যে মা জানেন রান্না করতে, মা জানেন রান্না করতে। এবার তুমি যদি এইরকমভাবে লেখো মা জানেন রান্না করতে, ঠিক আছে, তাহলে তুমি লিখলে মাদার নোজ টু কুক। তুমি যদি এরকম লেখো তাহলে এই সেন্টেন্সটা তোমার ভুল হয়ে যাবে। তো মা জানেন রান্না করতে, যখনই আমরা এই ধরনের সেন্টেন্স লিখতে যাব আমাদেরকে এই আগেরটার মতোই হাউ টু কথাটা ব্যবহার করতে হবে। অতএব কী করতে হবে, হাউ টু কথাটা ব্যবহার করতে হবে। এই যে টুটা আছে এই টু এর আগে তোমাদেরকে হাউ ব্যবহার করতে হবে, হাউ ব্যবহার করলে সেন্টেন্সটা ঠিক হবে। তো এরকমভাবেই ধরো আরও একটা সেন্টেন্স আমি বলছি। ধরো আমি বললাম যে আমি সাঁতার জানি। ধরো আমি এটা বলতে চাইছি যে আমি
সাঁতার, আমি সাঁতার জানি, ধরো এটা বলতে চাইছি। তাহলে তুমি যদি এরকম লেখো আই নো সুইমিং, এটা কিন্তু হবে না। এটা কি করতে হবে? এটা হবে আই নো হাউ টু সুইম, আই নো হাউ টু সুইম। আশা করি ক্লিয়ার হলো। হাউ টু কেন ব্যবহার করা হলো? নো এর ক্ষেত্রে অর্থাৎ জানার ক্ষেত্রে এরকম কি জানি সেটা কিভাবে কথাটাই ব্যবহার করা হয়, হাউ টু কথাটা দিয়েই ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরকম ধরো অন্য আরও বেশ কিছু ওয়ার্ড আছে, আমি আর কয়েকটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি কিন্তু সুবিধা হয় তোমাদের। ধরো এরকম বলা হলো কিভাবে হলো এটা ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো, এ ধরনের বাংলা সেন্টেন্স। তাহলে এটা আমি যদি লিখতে চাই প্লিজ এক্সপ্লেইন, প্লিজ এক্সপ্লেইন এরপরে চলে আসবে হাউ টু, প্লিজ এক্সপ্লেইন হাউ টু মেক, কীভাবে হলো এটা ব্যাখ্যা করো, প্লিজ এক্সপ্লেইন হাউ টু মেক। এইরকমভাবে আর যে ওয়ার্ড আছে এখানে, যেমন এক্সপ্লেইনের পরে হাউ টু ব্যবহার করা হলো, এর আগে নো এর পরে হাউ টু ব্যবহার করলো, কোথায় কোথায় এরকম হাউ টু ব্যবহার করতে হবে সেগুলো আমরা জানি। চলো লিখে নিতে পারো। প্রথমত যেটা জানলাম নো, তারপরে আসে এক্সপ্লেইন, তারপরে আসবে লার্ন, তারপর টিচ। এই ওয়ার্ডগুলোর পরে ডিরেক্ট ইনফিনিটিভ বসে না, হাউ টু দিয়ে ব্যবহার করতে হয়। এরপর ডিসকভার, এরপর ওন্ডার, তারপর শো, আস্ক, রিমেম্বার, ফরগেট। ঠিক আছে, আরও বিভিন্ন ওয়ার্ড আছে, তো মেন হচ্ছে এইগুলো, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর পর ব্যবহার করতে হয় হাউ টু। ঠিক আছে, হাউ টু ব্যবহার করতে হয়। ধরো নেক্সট সেন্টেন্স একটা দিচ্ছি, এগুলো লিখে নেবে, পজ করে করে লিখে নেবে। ধরো এটা কলম্বাস ডিসকভার্ড টু গো টু ইন্ডিয়া। কলম্বাস আবিষ্কার করেছিলেন ইন্ডিয়া যাওয়ার। তো এখানে দেখো ঠিক আগের মতোই, যদি এখানে হাউ কথাটা ব্যবহার করা হয় তবেই সেন্টেন্সটা ফুলফিল হবে। এই পার্টটাতে ভুল আছে। কলম্বাস ডিসকভার্ড হাউ টু গো টু ইন্ডিয়া। কলম্বাস আবিষ্কার করেছিলেন কিভাবে ইন্ডিয়া যেতে হয়। দেখুন বাক্যটা মিনিংফুল হচ্ছে এরকম। ঠিক আছে, তো এরকম আর একটা সেন্টেন্স, ধরো এটা লিখলাম উই টট হিম টু কুক ফুড। এই সেন্টেন্সটা দেখে কিন্তু চট করে ভুল ধরার উপায় নেই। আমরা তাকে শেখালাম কি করে রান্না করতে হয়, কি করে খাবার রান্না করতে হয়। ঠিক আছে, এটা আমি বোঝাতে চাইছি। তো এখানে ঠিক একই রকম, উই টট হিম, এখানে টু কুক ফুড হয়তো দেখে মনে হচ্ছে এই তো টু কুক ফুড মানে খাবার রান্না করতে, উই টট হিম আমরা তাকে শেখালাম। তো এখানে ওই একই রকম হাউ টু কথাটা ব্যবহার করতে হবে। উই টট হিম হাউ টু কুক ফুড। তো আশা করি ক্লিয়ার হলো। রুল 2তে আমাদের আলোচনার বিষয় ছিল হচ্ছে হাউ টু এর ব্যবহার, কখন হাউ টু কথাটা ব্যবহার করা হবে, এবং নর্মালি টু এর পরে কিন্তু মেন ভাবটাই আমরা ব্যবহার করেছি। তো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, নেক্সট লেভেল যেটা, নেক্সট লেভেলের মধ্যে এরকম আছে, একটা গন্ডগোল হয় আমাদের টু এর সঙ্গে ফরের, টু ভার্সেস ফর, টু এর সাথে ফরের আমাদের একটা গন্ডগোল হয়। তো সেখানে কখন ফর হয় আর কখন টু হয় এটাও আমাদেরকে একটু জানতে হবে। তো ফরের অন্যান্য যে ব্যবহার আছে সেটা জেরান করার সময় আমাদের অবশ্যই জানতে হবে। তো এখানে কিছুটা পার্ট চলে আসবে। ধরো একটা সেন্টেন্স এরকম বোঝাতে চাইছি,
যে যে সে আমাকে শাস্তি দিল পেনটি ভেঙেছি বলে। ঠিক আছে, সে আমাকে শাস্তি দিল পেনটি ভেঙেছি বলে। তো পেন ভাঙার জন্য সে আমাকে শাস্তি দিল, এটাকে আমাদেরকে লিখতে হবে। ধরো আমি এরকম লিখলাম যে হি পানিশড মি টু ব্রেক হিজ পেন। ধরো এটা আমি লিখলাম। তো এখানে একটা গন্ডগোল এরকম হলো, হি পানিশড মি, সে আমাকে সাজা দিল, টু ব্রেক হিজ পেন, তার পেন ভাঙায়, এরকম মানে হয়তো আমরা করে ফেললাম, কিন্তু বাস্তবে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে গেল। কেন ভুল হলো? এই পার্টটা ভুল হলো। এখানে হবে হি পানিশড মি ফর ব্রেকিং, ঠিক আছে, হি পানিশড মি ফর ব্রেকিং হিজ পেন। কেন? টু যখন আমরা ব্যবহার করব তখন সেটা ফিউচার সেন্স থাকবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে, ফিউচার সেন্স থাকে। যখন আমরা টু ব্যবহার করি কোথাও, সেখানে একটা ফিউচার থাকে, মানে ফিউচারের কথা কিছু একটা ব্যবহার করা হয়, যেটা অতীতকালে ব্যবহার হলেও দুটো কাজের মধ্যে সেকেন্ড কাজটার কথা বলা হয় টুতে। আর ফরের ব্যাপারটা এরকম আসে, ফর কথাটা দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটে গেছে, অর্থাৎ ফরের ক্ষেত্রে একটু পাস্ট টেন্স ছোঁয়াটা থেকে যায়, অর্থাৎ দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে। তো এখানে দেখো ব্যাপারটা, হি পানিশড মি, সে আমাকে সাজা দিল, ফর ব্রেকিং হিজ পেন, তার পেনটা ভাঙার জন্য, মানে আমি তার পেনটা আগে ভেঙেছি, তারপর সে আমায় সাজা দিল, অতএব ফর ব্রেকিং কথাটা ঠিক আছে। কিন্তু এখানে যদি টু ব্রেক কথাটা দেওয়া হয়, তাহলে টুতে তো ফিউচার সেন্স আসে, সে আমাকে সাজা দিল টু ব্রেক হিজ পেন, তো মানেটা এখানে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তো এটাই হচ্ছে ব্যাপার। ধরো আরও একটা সেন্টেন্স আমি লিখছি, এর নিচেই লিখে দিই। ধরো এরকম আমি লিখলাম, মাই টিচার scolded me my teacher scolded me to reach school late। ধরো আমি এই সেন্টেন্সটা বললাম, মানেটা তুমি হয়তো ভাববে হ্যাঁ ঠিকই তো আছে, মাই টিচার স্কোল্ডেড মি, আমার টিচার আমাকে বকা দিলেন, টু রিচ স্কুল লেট, স্কুলে যাওয়ার। কিন্তু এটা এখানেও ঠিক একই হবে না, কোনো মিনিংফুল হচ্ছে না এটা, কারণ টুতে ফিউচার সেন্স আসছে, কিন্তু এখানে মানেটা তো এরকম যে স্কুলে দেরি করে পৌঁছানোর জন্য টিচার আমায় সাজা দিলেন, টিচার আমাকে বকা দিলেন, তার মানে এখানে এই পার্টটাও এখানেও ভুল আছে। তাহলে এখানেও হবে ফর রিচিং, ঠিক আছে, ফর রিচিং স্কুল লেট। তো আশা করি ক্লিয়ার হলো টু এর সাথে ফরের ব্যবহারটা। তো আবার বলছি, টু এর সঙ্গে যখন আমরা টু কথাটা ব্যবহার করব, তখন এটা হচ্ছে ফিউচার সেন্স থাকবে, কিন্তু যখন ফর ব্যবহার করব দুটো কাজের মধ্যে যেটা পূর্বের হয়েছে সেটাকে বোঝাবে। ফরের ক্ষেত্রে পাস্টের সেন্স থাকে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো। তো চলো নেক্সট যে ব্যবহারটা টু এর, সেটা আমরা করব। নেক্সট টু এর যে ব্যবহার, অর্থাৎ ইনফিনিটিভের ক্ষেত্রে, এটা আমাদের শিখতে হবে। দেখো, নিড ভার্সেস ডেয়ার। নিড এবং ডেয়ার, তোমরা জানো নিড এবং ডেয়ার এই দুটো মডেল অক্সিলারি, কিন্তু মডেল অক্সিলারি ছাড়াও নিড এবং ডেয়ার আবার মেইন ভার্ব। ঠিক আছে, নিড এবং ডেয়ার মেইন ভার্ব। তো নিড এবং ডেয়ার যখন মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হবে, তখন তারপর টু বসবে না। তোমরা জানো যে কোনো মডেল অক্সিলারির পরে কখনোই টু বসে না, আগের দিনের ক্লাসে এটা আমি বারবার আলোচনা করেছি বিভিন্ন প্র্যাকটিস সেন্টেন্স দিয়েও, যে যখন আমরা মডেল অক্সিলারি ব্যবহার করব ওখানে টু এর মিনিংটা আসে কিন্তু টু বসে না। অর্থাৎ এইভাবে মনে রাখবো, টু এর পরে কোনো মডেলের পরে কোনো টু ব্যবহার করা হয় না। ঠিক আছে, মডেলের পরে কোনো টু ব্যবহার করা হয় না, কিন্তু একটা ব্যতিক্রম আছে কি, নিড এবং ডেয়ার। এই যে নিড এবং ডেয়ার এই দুটো মডেল আছে, কিন্তু একটু নিজে আবার ভার্ব। তো যখন এগুলো ভার্ব হিসেবে ব্যবহার করা হবে, তখন অন্যান্য যে ভার্ব, যেমন নো ব্যবহার করেছি, লাইক ব্যবহার করেছি, অন্যান্য ভার্ব যেমন এর পাশে টু নিতে পারে, নিড এবং ডেয়ারও টু নিতে পারে। কখন? যখন এরা মেন ভার্ব। ঠিক আছে, ধরো তুমি এরকম বলছো, আমার
যাওয়া প্রয়োজন, আমার যাওয়া প্রয়োজন। তো প্রয়োজন মানে জানো নিড, আমার যাওয়া প্রয়োজন। কি হবে? আই নিড টু গো। এখানে যে নিডের পরে টু বসেছে এটা কিন্তু কোনো ভুল নেই, টু এর পরে গো বসেছে, এটা ইনফিনিটিভ তৈরি করা হয়েছে। ঠিক আছে, এইখানে নিড কথাটা মেন ভার্ব, ওই জন্য এরপর টু বসেছে। কিন্তু তুমি ধরো ভাবলে না আমি নিড কথাটা মেন ভার্বে ব্যবহার করব না, আমি মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করব, তাহলে তখন কিভাবে ব্যবহার হবে? তখন ব্যবহার হবে এইভাবে, আই নিড গো। এইখানে নিড কথাটা হলো মডেল অক্সিলারি। আশা করি ক্লিয়ার হলো। এখানে নিড কথাটা হলো মডেল অক্সিলারি। তাহলে নিড এবং ডেয়ারের উপর একটু স্পেশাল কেয়ার দিতে হবে। তো যখনই নিড এবং ডেয়ার তোমরা সেন্টেন্সে পাবে, তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে নিডটা অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে নাকি মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি দেখো কোথাও আছে যে নিড এরপরে টু তারপরে মেন ভার্ব আছে, তার মানে বুঝতে হবে এইটা ঠিক আছে। আবার যদি দেখো কোথাও নিড আছে এবং তারপর আবার টু নেই কিন্তু মেন ভার্ব আছে, তাহলে বুঝবে এটাও ঠিক আছে। এ দুটোর ক্ষেত্রে কোনোটাই কিন্তু ভুল নয়। কেন ভুল নয়? যখন নিডের পরে টু থাকবে তখন বুঝতে হবে নিডটা মেন ভার্ব, যখন নিডের পরে মেন ভার্ব থাকবে তখন বুঝতে হবে নিডটা অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি। সেম কেস হবে ডেয়ারের ক্ষেত্রেও। তো ডেয়ারের ক্ষেত্রেও এরকম। ঠিক আছে, ধরো এরকম থাকলো, এরকম বোঝাতে চাইছো শি ডেয়ার্স টু টক টু মি। মানে কি? সে আমার সঙ্গে কথা বলতে সাহস পায় না, ভয় পায়। ডেয়ার মানে ভয় পাওয়া। ঠিক আছে, শি ডেয়ার্স টু টক টু মি। এখানে ডেয়ার কথাটা মেন ভার্ব, কারণ দেখো ভার্বের সাথে এসও আছে। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সাথে এসও দেওয়া আছে। এইবার আমি যদি ভাবি না আমি টু কথাটা এখানে ব্যবহার করব না, এটাকে মডেল হিসেবে ব্যবহার করব, তখন কি হবে? তখন কিন্তু ডেয়ারের সঙ্গে আর এস আসবে না, তখন হয়ে যাবে শি ডেয়ার। এইবারে আসবে টক টু মি। তো এই সেন্টেন্সটাও ঠিক আছে, কারণ কি এখানে ডেয়ার কথাটা মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে। আর তোমরা জানো মডেলের পরে টু বসে না, ওই জন্য এখানে কোনো টু হবে না, তারপরে মেন ভার্ব ব্যবহার করতে হবে। তো আশা করি ক্লিয়ার হলো নিড এবং ডেয়ারের ব্যাপারটা। তো এইখানে এইগুলোর ক্ষেত্রে সাধারণত নো এররের ব্যাপারটাই আসে, এটাকে মনে রাখতে হবে। এগুলোতে এরর করা যাবে না, তুমি যদি টু বাদ দাও তাহলে এখানটা এরর হবে। যেমন এই সেন্টেন্সটা আমি লিখি আর একটা, মিসেস বসু ডেয়ার্স গো ইন দ্য ডার্ক। ধরো এইটা একটা সেন্টেন্স। তো এখানে ভুলটা কোনটা? তোমরা যারা দেখছো তারা আশা করি বুঝতে পারছো ভুলটা কোনটা। ডেয়ার যদি মেন ভার্ব হয় তাহলে এখানে একটা টু দরকার, তার মানে মোটামুটি এই পার্টটাতে ভুল আছে। ঠিক আছে, এই পার্টটাতে আছে, হয় ডেয়ারের থেকে এসটাকে বাদ দিতে হবে অথবা এরপরে একটা টু বসাতে হবে। তো মোটামুটি ভুল হচ্ছে এই পার্টে। এবার সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এখানে যেটা থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে, হয় শুধু ডেয়ার থাকবে না হলে ডেয়ার টু থাকবে, যে কোনো একটা পার্ট তোমার ঠিক হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো এই পার্টটা। আচ্ছা, নেক্সট ইনফিনিটিভের পার্ট যেটা আছে, সেটা এমন কিছু ইনফিনিটিভের ব্যবহার আছে যেগুলোকে আমরা বলি আসলে বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভের এমন একটা ব্যবহার আছে যেটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, অথবা অথবা বলি ডিরেক্ট ইনফিনিটিভ, অথবা বলি ডিরেক্ট ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভ বা ডিরেক্ট ইনফিনিটিভ ব্যাপারটা আসলে কি? এটা হলো কখন আমরা টু ব্যবহারই করব না। এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে টু ব্যবহার করা হয় না। ঠিক আছে, টু ব্যবহার করা হবে না, এরকম বেশ কিছু ওয়ার্ড আছে। যেমন লেট, এটা আগের দিনও আলোচনা হয়েছে, লেট। তারপরে বিট,
তারপর ওয়াচ, তারপর সি, তারপর ফিল, মেক, হেল্প, ঠিক আছে, এটসেট্রা। তো এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট লেট, হেল্প, মেক, এই তিনটে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, হলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। কীরকমভাবে থাকে পরীক্ষায় এগুলো দেখো, এইগুলোর পরে কি মনে রাখতে হবে? আচ্ছা, প্রথমে থেকে আবার বলি, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে এরপরে ইনফিনিটিভ হবে না, বেয়ার ইনফিনিটিভ হবে, মানে টুটা বসানো যাবে না, কিন্তু মিনিংটা টু এর মতোই চলে আসবে। যেমন ডু ইউ উইশ টু ওয়াচ টিভি or to go to bed? ধরো এটা, ডু ইউ উইশ টু ওয়াচ টিভি অর টু গো টু বেড। তো আমরা নিয়ম কি বললাম, ওয়াচ কথাটাও যদি থাকে ওয়াচের পরে ইনফিনিটিভ হবে না। তো ওয়াচ এখানে আছে, ওয়াচের আগে টু আছে, এটা ঠিক না ভুল এটা দেখতে হবে না, ঠিক আছে, দেখতে হবে পরে। ওয়াচ টিভি অর টু গো, দেখো এখানে আছে ওয়াচ টিভি অর, এইখানে এই যে টু কথাটা, এই টু কথাটা ভুল আছে, ওয়াচ টিভি অর গো টু বেড। তো ওয়াচ কথাটার পরে ঠিক একই রকমভাবে ইনফিনিটিভ হবে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ সরাসরি টু এর ব্যবহার হবে না, ঠিক আছে। আরেকটা যেমন ধরো, আরেকটা সেন্টেন্স, মাই ফ্রেন্ড হেল্পড মি টু সলভ দ্য হার্ড সাম। ধরো এই সেন্টেন্সটা বললাম, কঠিন অঙ্ক করতে আমায় সাহায্য করলো। তুমি হয়তো ভাবছো হয়তো মাই ফ্রেন্ড হেল্প আমাকে সাহায্য করেছিল টু সলভ, সমাধান করতে, দ্য হার্ড সাম, কঠিন অঙ্ক। তো এখানে ঠিক একই রকম ভুল, হেল্প আছে তো হেল্পের পরে টু বসবে না, তো এই টু পার্টটা হলো ভুল আছে, এটা বসবে না। এই যে সেন্টেন্সটা কী হবে, মাই ফ্রেন্ড হেল্প মি সলভ দ্য হার্ড সাম, সলভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে এবং টু কথাটা বসবে না, অর্থাৎ এখানে যে নিয়মটা অ্যাপ্লাই হলো সেটা হলো ডিরেক্ট ইনফিনিটিভ, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ। তো খেয়াল রাখতে হবে যে ওয়ার্ডগুলো বললাম, হেল্প, মেক, সি, ফিল, লেট, এই ওয়ার্ডগুলোর পরে আমরা টু কথাটা ব্যবহার করব না। এইবার আরেকটা জিনিসও মনে রাখতে হবে, দেখো এখানে যে সেন্টেন্সগুলো আছে যেগুলো আমি আগেরটাও বললাম সেগুলো সব অ্যাক্টিভ ভয়েসে আছে, কিন্তু এটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে কেমন হবে? প্যাসিভ ভয়েসে অর্থাৎ ভয়েস চেঞ্জ করে থাকবে। ধরো এই সেন্টেন্সটাই যদি প্যাসিভ ভয়েসে থাকে তখন কি হবে? এটা তো অ্যাক্টিভে আছে, এটা অ্যাক্টিভে আছে, এটাকে যদি প্যাসিভে লিখতে হয় তাহলে কি হবে? দেখো মাই ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তো মি প্রথমে এলে হবে আই, পাস্ট টেন্স আছে অতএব হবে ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম ইডি থাকলে ইডি হয়, তাহলে হেল্পড, আই ওয়াজ হেল্পড। এরপর আদার্স পার্টটা বসাতে হবে, এই যে আদার্স পার্ট, যখন এই আদার্স পার্টটা বসাবো এইখান থেকে তখন কিন্তু টু বসাতে হবে, টু সলভ দ্য হার্ড সাম, ঠিক আছে, বাই মাই ফ্রেন্ড। তো খেয়াল রাখতে হবে এটা, যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে যে ওয়ার্ডগুলো বলেছিলাম লেট, বিট, ওয়াচ, সি, ফিল, এইগুলোর পরে টু বসবে না, কিন্তু যদি প্যাসিভ হয় তো প্যাসিভের ক্ষেত্রে কিন্তু টুটা বসাতে হবে, প্যাসিভের ক্ষেত্রে কিন্তু টু বসাতে হবে। আশা করি ক্লিয়ার হলো। এইগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে এবং যখন প্র্যাকটিস সেট ফলো করবে তখন সেগুলো সেখান থেকে প্র্যাকটিস করে ফেলতে পারবে, যাতে মনে থাকে তার জন্য তো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো এই যেগুলো করলাম এইগুলোর মধ্যে আবার একটা ব্যতিক্রম আছে, যেগুলো করলাম এইগুলোর মধ্যে আবার একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? ব্যতিক্রমটা হচ্ছে যখন আমরা লেট কথাটা ব্যবহার করব, যখন আমরা লেট কথাটা ব্যবহার করব, লেট না প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও টু নেয় না, অনেক ক্ষেত্রেই আছে এরকম
যেমন হি লেট মি গো, এটা যদি আমি প্যাসিভ করি, আই ওয়াজ লেট গো বাই হিম, এরকম লেখা হয়। লেট যখন লিখব, লেটের পর লেটটা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো ক্ষেত্রেই পেয়ার ইনফিনিটিভ নিয়ে নেয়। তো এটা নিয়ে একটু মতানৈক্য আছে, কোনো কোনো বইতে আছে এরকম যে লেটের ক্ষেত্রে প্যাসিভে টু নিতে হবে। তো নর্মালি লেট কোনো টু নেয় না কখনো কোনো। আচ্ছা, তো ডিরেক্ট ইনফিনিটিভ আর কোথায় বসে? যে ওয়ার্ডগুলো বললাম সেগুলো ছাড়াও আরও বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আলাদা করে মুখস্থ রাখতে হবে, যেগুলোর ক্ষেত্রেও ডিরেক্ট ইনফিনিটিভ বসে। যেমন এটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা, আগেরটার থেকেও বেশি ইম্পর্টেন্ট, কারণ ইদানিং এই কোশ্চেনগুলোই পরীক্ষাতে আসে। বাট, দেন, except, as, or, and এইগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে ডিরেক্ট ইনফিনিটিভ বসে। এই ওয়ার্ডগুলো যখনই থাকবে, এই ওয়ার্ডের পরে ভার্বের সঙ্গে টু বসাবো না আমরা, ঠিক আছে, এইগুলোর পরে আমরা ভার্বের সঙ্গে টু বসাবো না। কেমন? ধরো সে কিছুই করে না, শুধু কাঁদে, এটাই বোঝাতে চাইছো, সে কিছুই করে না কিন্তু কাঁদে। তুমি ধরো এরকম লিখছো, শি ডাজ নাথিং, শি ডাজ নাথিং বাট টু ক্রাই। এই যে, তো এখানে ভুল কোনটা? তো খেয়াল করছো তোমরা, নিয়মে আছে বাটের পরে টু বসবে না, তাহলে এই টু কথাটা কিন্তু হবে না, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ। সেন্টেন্সটা কী হবে? শি ডাজ নাথিং বাট ক্রাই, এটা হবে সঠিক সেন্টেন্স। এটাকে লিখে রাখতে হবে। একই রকমভাবে সব থেকে বেশি ইম্পর্টেন্টের মধ্যে হচ্ছে দেন। এটা বহুবার পরীক্ষাতে এসছে, ইদানিং খুব আসছে পরীক্ষাতে, ঠিক আছে। যেমন এটা, শি ডিড মোর দেন টু স্লিপ দ্য হোল ডে, সে ঘুমানোর থেকে বেশি কাজ করেছে, দ্য হোল ডে। ধরো এই যে সেন্টেন্সটা, বুঝতেই পারছো এখানে দেন আছে, তো দেনের পরে টু ব্যবহার করা হয়েছে। তুমি হয়তো ভাবতে পারো ভার্বটা একা একা আছে, তার আগে টু বসিয়ে দিলাম, এটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক নয়। খেয়াল রাখতে হবে কি, দেনের পরে টু বসবে না, আমাদেরকে এটা মুখস্থ রাখতেই হবে। বাট, দেন, এক্সেপ্ট, অ্যাজ, অর, অ্যান্ড এইগুলোর পরে আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করব না, ডিরেক্ট ভার্বটাই ব্যবহার হবে, ঠিক আছে। তো এটাকে খেয়াল রাখতে হবে। তো এই ওয়ার্ডগুলো, এইগুলো তো লিখলাম, এগুলো সব সিঙ্গেল ওয়ার্ড। তো সিঙ্গেল ওয়ার্ড ছাড়া বেশ কিছু ফ্রেজ ওয়ার্ড আছে, সেইগুলোর পরেও ডিরেক্ট ইনফিনিটিভ বসে, তো সেটাকেও মুখস্থ রাখতে হবে, সেটাও ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। যেমন দেখো, দেখলে মনে পড়ে যাবে, যারা প্র্যাকটিস করেছো তাদের দেখবে মনে পড়বে। হ্যাড বেটার, ঠিক আছে, হ্যাড রাদার, ঠিক আছে, উড রাদার, এই যে ওয়ার্ডগুলো, তারপরে উড বেটার, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, অ্যাজ সুন, সুনার দ্যান, ঠিক আছে। এই যে ওয়ার্ডগুলো যেগুলো বললাম, এই ওয়ার্ডগুলোর পরেও ডিরেক্ট ইনফিনিটিভ হয়, অর্থাৎ টু বসবে না। এই যে ডিরেক্ট ইনফিনিটিভ কথাটা ব্যবহার করছি বারবার, তার মানে আমি বোঝাতে চাইছি এটা, যে এরপরে টু আমরা বসাবো না, এটাই খেয়াল রাখতে হবে, এরপরে আমরা টু বসাবো না, ঠিক আছে। হ্যাড বেটার, তো এই যতগুলো ওয়ার্ড আমি এখানে লিখলাম তার মধ্যে বেশিরভাগ এসেছে হচ্ছে হ্যাড বেটার, ঠিক আছে। হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড অ্যাজ সুন বা অ্যাজ বা হ্যাড সুনার, এইগুলোর পরে পেয়ার ইনফিনিটিভ বসবে, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল ধরো, আমি এটা বোঝালাম, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার স্লিপ নাও, ইউ হ্যাড বেটার স্লিপ নাও।
তো এই সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে, ইউ হ্যাড বেটার স্লিপ নাও, এই সেন্টেন্সটা ঠিক আছে। কারণ কি, হ্যাড বেটার ব্যবহার হয়েছে এবং এটার পরে মেইন ভার্ব ব্যবহার করা হয়েছে স্লিপ, তো এই সেন্টেন্সটা ঠিক আছে। যদি আমি এখানে টু লিখতাম তাহলে সেন্টেন্সটা ভুল হতো। ঠিক আছে, তো ইনফিনিটিভের যে মেন যে নিয়মগুলো সেগুলো সব এখানে হয়ে গেল। ঠিক আছে, তো নর্মালি আমাদের কী কী মনে রাখতে হবে, ইনফিনিটিভ টু, এরপরে মেইন ভার্ব আসে। আচ্ছা, তো একটাই আমাদের আরেকটা বাকি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে বেশ কিছু ফ্রেজ আছে। ঠিক আছে, বেশ কিছু ফ্রেজ আছে যেগুলোর পর আইএনজি বসে, আইএনজি বসে, অর্থাৎ বেশ কিছু ফ্রেজ যেগুলো সেগুলোর পর সেগুলোর সঙ্গে টু থাকলেও সেগুলোর যখন আমরা সেন্টেন্সে লিখতে যাব তারপর ভার্বের আইএনজি বসে। ঠিক আছে, যেমন যেমন সেই এক্সাম্পলটা বলছি, বি ইউজ টু, বি ইউজড টু, উইথ এ ভিউ টু, এগুলো আগের দিন আলোচনা করা হয়েছে, উইথ এ ভিউ টু। ঠিক আছে, তারপর ওয়িং টু আর লুক ফরওয়ার্ড টু। এইগুলো দেখো টু আছে কিন্তু এরপরে কিন্তু ভার্বের আইএনজি বসাতে হবে। ভার্বের আইএনজি বলতে যখন জেরান্ডের ব্যবহার আসবে তখন এই পার্টটা আমি আবার আলোচনা করব ভালোভাবে নেক্সট দিন। ঠিক আছে, তো ততক্ষণ যে ক্লাসে যা যা আলোচনা হলো সেগুলো অবশ্যই নোট ডাউন করবে, আর যেখানে যা মনে হবে যে বোঝা যায়নি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। তো ততক্ষণ নোট ডাউন করে নাও, পজ করে করে নোট ডাউন করে নেবে, ভিডিওটা অবশ্যই পাবলিক হয়ে থাকছে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক করবে বা কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন হলো। তো তাতে আমি যদি উৎসাহ পাই তো আরও অবশ্যই